ও ভালো কথা, বাসা দেখেছিস নাকি মেহজা? আমায় বলল। জি আন্টি, এই কাছাকাছি উঠবো। চৌরাস্তার মোড়ে 2 তলা যেই পুরনো বাড়িটা, সেখানকার নিচ তলায় ভাড়া নিয়েছি। সালমা মরা গলায় শুধালেন। চলে যাচ্ছিস তবে? এতদিন ভালো ছিলাম, এখন আবার একা হয়ে যাব। মেহদিসার অন্তঃকরণ ছটফট করে উঠল কিছু জিজ্ঞেস করার আকাঙ্ক্ষায়। শেষে সাহস নিয়ে সে প্রশ্ন করেই বসল। আন্টি কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বল। আঙ্কেলকে এ বাসায় দেখলাম না আসার পর থেকে। আর আপনার বড় ছেলে সারতাজ, উনি কেন আপনাদের সাথে থাকেন না? ফ্যাকাসেটে বর্ণের হলো সালমার মুখশ্রী। মুখবয়বে ভেসে উঠেছে বেদনার চিহ্ন। মেহদিসা সূক্ষ্ম দৃষ্টিতে খেয়াল করল তা। সালমা নিষ্প্রাণ চাহনি ফেললেন সম্মুখে। কণ্ঠে থমথমে ভাব টেনে বললেন, তোকে আমি একবার একটা কথা বলেছিলাম যে তোর মায়ের কাছে আমি ঋণী। মনে আছে নিশ্চয়ই কথাটা? সে কথা বলার কারণটা বলি। কারণ সারতাজ আমার আপন পেট ধরা সন্তান না। আমার আপন ছেলে দুইটো বিদেশে, সারাফ আর শাহিন। শাহিনের কথা মনে আছে তো তোর? ছোটবেলা তো এ বাড়িতে এলে ওর সাথেই খেলতি। সারতাজকে পাওয়ার পিছনে সম্পূর্ণ তোর মায়ের অবদান রয়েছে। বেশ আগের কথা, অল্প বয়সে বিয়ে হয়েছিল আমার। বিয়ের 5টা বছর কেটে যাওয়ার পরও বাচ্চা দেখা দেয়নি। সারতাজের বাবা দাদি অতিষ্ঠ করে ফেলেছিল আমাকে একটা বাচ্চা দেওয়ার জন্য। ওরা আমাকে দিনে রাতে হুমকি দিত, বাচ্চা না হলে আমাকে তালাক দেবে। বাবা ছিল না আমার। আমরা ছিলাম 3 বোন। বড় আপা আর মেজো আপার বিয়ে হয়েছিল না, কারণ তারা ছিলেন শারীরিক প্রতিবন্ধী। মা একা হাতে ইনকাম করে আপাদের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছিল। আর তার ওপর যদি আমার তালাক হয়ে যেত, তাহলে আমার মা স্ট্রোক করে মারা না যেত। তাই আমি প্রতি রাতে নামাচ্ছে আল্লাহর কাছে একটা সন্তান ভিক্ষা চাইতাম। তারপর একদিন আল্লাহ বুঝি আমার প্রতি মুখ তুলে তাকালেন। সন্তান সম্ভাবনা হলাম, কিন্তু ডেলিভারির সময় জানতে পারলাম আমার বাচ্চা মৃত জন্মেছে। সারতাজের বাবা তখন কথাটা জানতো না। হঠাৎ করে প্রসবের ব্যথা ওঠায় আমায় হসপিটালে নিয়ে আসে তোর মা তখন অনেক দিন হলো আমার বাড়িতে কাজ করে। মৃত সন্তানকে বুকে নিয়ে যখন আমি নিজের ভবিষ্যৎ এবং সন্তানের দুঃখে কাঁদছিলাম, তখন কোথা থেকে যেন একটা বাচ্চা নিয়ে এলো তোর মা। ফুটফুটে কি সুন্দর একটা বাচ্চা। পরে তোর মা আমাকে জানালো ওই হাসপাতালের এক গণিকার সন্তান হয়েছে। গণিকা তার সন্তানকে হাসপাতালের ময়লার ঝুড়িতে রেখে পালিয়ে যাচ্ছিল। তখন তোর মা দেখে ফেলে। আমি বেশ কিছু টাকা তখন ওই গণিকাকে দিয়ে সাথে যাবতীয় কাগজকর্ম সম্পাদন করে বাচ্চাটা দত্তক নিই। এই বাচ্চাটাই আমার বড় ছেলে, আমার সাতরাজ। এই পরিবারের থেকে এই কথাটা আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু একদিন প্রখর শব্দ কর্ণপাত হওয়াতেই সালমা থামলেন। দৃষ্টি ফেললেন দরজায়। তিনি দেখলেন কেমন অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে সারতাজ। ছেলেটার হাত থেকে পড়েছে তাজা রক্ত। সালমার গলায় শুকিয়ে কাট। তিনি স্বগোক্তি কইলেন, ছেলেটাই অসময়ে এখানে কেন? কখনই বা এলো? শুভ্র রঙের ফিনফিনে কাপড়ের টুকরোতে জড়িয়ে আছে সারতাজের বাম হাত জুড়ে। নিষ্প্রভ দৃষ্টি আটকে রয়েছে তার হাতে। সে ভাবছিল কিছু গহীন মনে। সালমার আপন সন্তান নয় সে, এটা সম্পর্কে তো অবগত ছিল, কিন্তু সে গণিকার ছেলে, এই তথ্যটা সম্পর্কে অবগত নয় সে। বাবারা তাকে বলেছিল তার জন্ম এক দরিদ্র পরিবারে। তার বাবা মা নাকি অভাবে তাড়নায় তাকে সালমার কাছে আমানত রেখেছিলেন অর্থের বিনিময়। সালমার সন্তান নেই, তাই সে নাকি একটা বাচ্চা খুঁজছিল, যাতে তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা মারা যাওয়ার শোক কিছুদিন ভুলে থাকতে পারে। অনাথ আশ্রমে একটা বাচ্চা দত্তক নেওয়ার জন্য তিনি খুব চেষ্টা করেছিলেন। তবে বর্তমানে বাচ্চা দত্তক নেওয়া অতটাও সহজ নয় বলে তার হয়ে ওঠেনি। তারপরেই তো সাক্ষাৎ মিলল সারতাজের বাবা মার। আলাপচারিতা করে সারতাজকে অর্থের বিনিময়ে নির্দিষ্ট কিছু সময়ের জন্য নিজের কাছে রাখার প্রস্তাব দিতেই সারতাজের বাবা মা রাজি হয়ে যায়। নির্দিষ্ট এক সময় পূর্বে সারতাজকে তারা নাকি নিয়েও যাবে তা কথা দিয়েছিল, এমনকি নিতেও এসেছিল, কিন্তু সালমা নাকি তাদের তাড়িয়ে দিয়েছে হুমকি দিয়ে। সারতাজকে দেয়নি তার বাবা মার নিকট। কথার খেলাপ করে নিজের সন্তান হিসেবে দাবি করেছিল সালমা তাকে। বাবার এরূপ কথার পরিপ্রেক্ষিতেই তো মায়ের প্রতি তার এত অভিমান। বাবার ওপরও রেগেছিল সে। বাবা কি পারেনি তাকে পরিবর্তে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে?
এমন আরও বেশ কয়েক কথার বদলেই তো বাবা মায়ের সাথে কথা কাটাকাটি করে তরুণীর সদ্য ভার্সিটিতে পা দেওয়া সর্তাজ ঘর ছাড়লেও চিরতরের জন্য। কিন্তু এখন বিষয়টা এখন ঠিক কোথায় গিয়ে ঠেকেছে ভাবা যায়। বাবা তাকে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলো, কেনই বা বললো এই কথা তাকে? কি আশ্চর্য, সব কিছু কেমন ঘোলাটে হয়ে রয়েছে। ঘর ছাড়ার অবশ্য আরেকটা কারণ রয়েছে, সালাম। তার ছোট ভাইটা যখন জানলো সেই বাড়ির ছেলে না, তখন কেমন নিষ্ঠুর পাষাণ রূপ ধারণ করলো, তাকে খোঁটা দিল, কথা শোনালো, সবশেষে সম্পত্তি দোহাই দিয়ে বাড়ি ছাড়তে বলল তাকে। সেই বিষণ্ণ দিনগুলোর কথা সারতাজ আজ অবধি ভোলেনি। ভোলা সম্ভব কি? সাইনের দিক থেকে সবটা ছিল ধোঁয়াশা। লোভ মাথায় চড়েছে যে সারতাজ চলে যেতেই তো তাদের সম্পত্তির পরিমাণ অনেকটা বেড়ে যাবে। শিশির পরা সবুজ ঘাসে কেমন অন্যমনস্ক হয়ে বসেছিল সারতাজ। দূর থেকে মেহজা তাকে লক্ষ্য করে ছুট লাগিয়ে বাগানে আসলো। সারতাজের পাশে দুপা ভাঁজ করে শব্দ করে বসলো সে। হুঁশ ফিরে এলো আনমনা সারতাজের। মেহাজকে দেখে আলতো হেসে গাল টানলো তার, আদুরে গলায় শুধালো, আসার পর থেকে তোমাকে খুঁজছি পিচ্ছি, কোথায় ছিলে? মেহজা বাড়ির প্রতি আঙ্গুল তাক করে জবাব দিল, আমি তো ঘরে ছিলাম ভাইয়া আপার কাছে। তুমি এত রাতে এখানে বসে বসে কি করছো? একা একা ভয় লাগে না? না লাগে না, আমি বড় হয়ে গিয়েছি না, বড় হলে ভয় লাগে না একা থাকতে। সত্যি? তাহলে আমি বড় হলে আমাকে ছাড়া একা ঘুমাতে পারবো। এখন তো পারি না, ভয় লাগে না তাই। পারবে। মেহজা পা গুটিয়ে বসলো আইস করে। শিশির ভেজা গাছগুলো ছিঁড়ে হাতে তুলে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। ফাঁকে সারতাজকে টানা টানা দুই চোখ দিয়ে দেখছিল। সারতাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে মেহজার হাত ধরে টেনে দাঁড় করিয়ে পড়ল। এইভাবে বসে থাকলে ঠান্ডা লাগবে মেহজা, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। মেহজা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি যাবে না বাড়িতে? না। কেন? ওইটা তো তোমার বাড়ি, ওখানে কেন থাকো না তুমি? সারতাজ মেহজার ছোট্ট হাত নিজের হাতের মুঠির নিয়ে হাঁটা ধরল। প্রত্যুত্তরে বলল কিয়ৎক্ষণ পর, আমার আরেকটা বাসা আছে, আমি ওখানে থাকি। এই বাসাটা সুন্দর লাগে না, তাই এখানে থাকি না। একদিন তোমাকে আমার ওই বাসায় নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। হঠাৎ প্রতিমধ্যে পদচারণ থামল সারতাজের। মেহজার পানে দৃষ্টি ফেলে বলে উঠল, চকলেট খাবে মেহজা? চলো তোমাকে আজকে চকলেট খাওয়াই। আপা বকা দিবেন। দিবে না? তাহলে চলে যাই। সারতাজ হাসল। নিচু হয়ে মেহজার অবিন্যস্ত চুলগুলো ঠিক করে মেয়েটার কোমল হাতে চুমু খেলো। আদুরেভাবে গাল টেনে দিয়ে হাত ধরে চলল সামনে থাকা আইসক্রিম পার্লারের দিকে। লহমায় সে ভুলে বসলো কিয়ৎ পূর্বের বুক ভার করা বিষণ্ণতা। ক্ষণিকের জন্য সব কিছু তার মস্তিষ্ক থেকে মুছে গেল নিমেষেই। সাতরাজের বাবার সাথে আমার কখনোই তেমন ভালো সম্পর্ক ছিল না। বলা বাহুল্য, আমরা নামে মাত্র স্বামী স্ত্রী। দরিদ্র ঘরের মেয়ে ছিলাম আমি, আর তিনি ছিলেন শিক্ষিত এবং বিত্তশালী পরিবারের সন্তান। সাতরাজের বাবা শরীফ ও সবসময় চাইতেন স্টাইলিশ মডার্ন মেয়ে নিজের জীবনসঙ্গী হিসেবে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি চাইতেন সরল সহজ মেয়ে তাদের ছেলের বউ হিসেবে। মূলত তার বাবা মায়ের জন্যই আমাদের বিয়েটা হয়। শরীফ তার বাবা মাকে খুব মানতেন, শ্রদ্ধা করতেন, তাই তিনি এই বিয়ের পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারেননি। বিয়ের পর থেকেই শুরু হয় মানসিক অত্যাচার আমার ওপর। শরীফ আমাকে কখনো শারীরিকভাবে আঘাত করেনি, কিন্তু মানসিক আঘাত ছিল ধারালো ছুরির মতো, যা একটা মানুষকে ভেঙে গুঁড়িয়ে দিতে যথেষ্ট ছিল। সালমান থামলেন। কণ্ঠনালী কাঁপছে তার। বিন্যস্ত শব্দগুচ্ছ কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। অক্ষিপটে ভেসে উঠেছে ফেলে আসা সেই করুণ যন্ত্রণাদায়ক অতীতের বেড়াজাল আজও সে আবদ্ধ। নিহতিশা সালমাকে পরখ করল। ভদ্রমহিলার মুখশ্রীতে রাজ্যের মায়া লেপ্টে রয়েছে। এমন এক ব্যক্তিকে কেউ কিভাবে এতটা আঘাত করতে পারে, যন্ত্রণা দিতে পারে? সালমাকে দেখে ঘুণাক্ষরেও বোঝা যাবে না ইনি নিজের অন্তঃকরণে এতটা কষ্ট পুষে রেখেছেন। মেয়তিশার বুক ভার হয়ে এলো। সে এদিক সেদিক চাহনি মেলে দিল। তারপর হঠাৎ করে কেমন এলোমেলো হয়ে উঠল। একটু ছন্ন ছাড়া গলায় শুধালো, আন্টি, আপনি কেন ওনাকে ছেড়ে চলে গেলেন না? তাহলে এখন তো অতীতের কষ্টগুলো মনে করে চোখের পানি ঝরাতে হতো না।
সবাই তোর মতো সাহসী হয় না রে মেহতিশা, সবাই তোর মতো সাহসী হয় না। কান্না থামান আন্টি, এক্ষুনি কান্না থামান। যার কাছে আপনার চোখের জলের কোনো মূল্য নেই, আপনার কোনো মূল্য নেই, তার জন্য চোখের পানি ফেলাও পাপ। সালমা পুনঃপুন বলল। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চোখ মুছে নিষ্প্রাণ চাউনিতে সিলিং ফ্যানের প্রতি তাক করে সে পুনরায় বলা আরম্ভ করলো। সাতারাজ আমার সন্তান নয়, এটা কিভাবে যেন শরীফ কয়েক বছর আগে জেনে গেল। সাতারাজটা তখন মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ছেলেটাকে কি আনন্দ! সেদিন শরীফ সাতারাজকে একান্তে কথা বলবে বলে ছাদে ডাকলো, আর তারপর আমার জীবনে আধার ডুবলো। ছেলেটা ছাদ থেকে নেমে আমাকে জিজ্ঞাসা করলো, ও আমার সন্তান না, এটা আগে কেন বলিনি। তারপর কেঁদে দিল। বড় হওয়ার পর এই প্রথম সাতারাজকে অমন হাউমাউ করে কাঁদতে দেখেছি। কাঁদতে কাঁদতে কী যেন বিড়বিড় করে বলছিল আমাকে, শুনিনি ঠিক মতো। ওর কাছ টানতে চাইলে চিৎকার দিয়ে উঠল। তারপর 2 দিন নিজেকে ঘরবন্দি করে রেখে বাড়ি ছেড়ে চলে গেল। আর ফিরল না, আমার সাথে আর কথাও বলল না। কেমন দূরে সরে থাকি। আমি শরীফের সাথে এই ঘটনার পর উঁচু গলা কথা বলেছিলাম। জানতে চেয়েছিলাম কি বলেছে সে সাতারাজকে। ও বলেনি ঠিক মতো। শরীফ এখন আর বাড়ি থাকে না ঠিক মতো, কই থাকে জানি না। তবে যতদূর মনে হয় ও বাইরে খুব একটা ভালো কাজ করে না। আমার কিছু দায়িত্ব পালন বাকি। দায়িত্বগুলো শেষ করে ওকে তালাক দিয়ে এবাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব আমি, অনেক দূরে। বলা হয় মানুষ নাকি বেশি আঘাত পেলে কঠিন হয়, পাথর হয়ে যায়, নিজেকে সামলেই শক্ত হয়। এ কথার পরিপ্রেক্ষিতেই বলাই যায় সালমা নিজেও একসময় শক্ত হবেন, ঘুরে দাঁড়াবেন। কম কষ্ট তো পেল না মানুষটা। ক্রন্দনে লিপ্ত সালমাকে পরখ করে মেহতিশা কেবল দীর্ঘশ্বাস ফেলল। অপেক্ষা এবার এই মানুষটা শক্ত হয়ে ওঠার। ঘড়িতে 4:32 নভমণ্ডলে এখন গধূলি বেলায় রাজত্ব। শহর নিজের সাথে জড়াতে শুরু করেছে কুয়াশার চাদর। প্রকাণ্ড সূর্য ডুবে প্রায়। অম্বরে রক্তিম মেঘেদের অবিরত ছুটে চলা। অনিলের নিরুদ্দেশ্যের ছুট। অলিন্দে একাকী বসেছিল সারটার। হিমশীতল সমীরণ তার মুক্ত চিকুর অবিনাস্ত করে দিচ্ছে বারংবার। সেদিকে তার খেয়াল নেই। সে তুমুল ব্যস্ত ল্যাপটপে। সারদাস তার সদ্য তোলা ছবিগুলো দেখছে। সামনে তার বিশাল বড় কাজ। 2 মাস পর নিউ ইয়র্কে বিশ্বের সব থেকে বড় ফটোগ্রাফি কন্টেস্ট হবে। সেখানে আমন্ত্রণ করা হয়েছে বিশ্বের সকল বড় নামকরা ফটোগ্রাফারদের, যার সাথে সারতাজ বাংলাদেশের পক্ষ থেকে যাচ্ছে। সারতাজের ছবি তোলার হাত ভালো, কি দারুণ এবং নিখুঁত ছবি তোলা সে। বেশ পুরস্কারও পেয়েছে ফটোগ্রাফার হওয়ার দরুন। মুঠোফোনে বার্তা এসেছে। সারতাজ ঘাড় ঘুরিয়ে দেখলো একবার। আননোন নাম্বার থেকে মেসেজ। সে ল্যাপটপ কোল থেকে নামিয়ে ফোনটা হাতে তুলে বার্তাটি পড়ার জন্য ফোনের লক করল। বার্তাটি ছিল হিরু। শরীফ সাহেব ওরফে তোমার বাবা, তার আসল রূপ দেখতে চাইলে হোটেল রেডিসন ব্লুতে চলে এসো কাল রাত 8টায়। আমি হোটেল ম্যানেজারকে বলে রাখবো তোমাকে যেন সঠিক জায়গায় পৌঁছে দেয়। 321 নম্বর রুম। ইতি তোমার কাছের কেউ, যাকে এতদিন ধরে খুঁজছো তুমি। ললাটে ভাঁজ পড়ল পরপর কয়েকটা। অদ্ভুত তো, বার্তাটা প্রেরণ করলো কে? আননোন নাম্বারে কল দিয়েও লাভ হলো না। ফোন ইতিমধ্যে বন্ধ। রজনীর 3য় প্রহর। দানবাকৃতির গাছগুলোকে পেরিয়ে ছুটে চলেছে ট্রেন। ঝকঝক শব্দে মুখরিত চারপাশ। মেহতিশার মাথা ধরে আসছে অতিরিক্ত শব্দের তরুণ। সটান হয়ে বসল। ট্রেনের জানলা দিয়ে অদূরে ফেলে রাখা দৃষ্টিটা এবার সম্মুখে ছুঁড়ে দিল। তৎক্ষণাৎ দৃষ্টি বিনিময় হলো দুজোড়া চক্ষুর। মেহতিশা ললাট কুঞ্চিত করল। সারতাজের তীক্ষ্ণ চাহনি তখনও তার মাঝে নিবদ্ধ। অদৃশ্য এক টানের ফলে মেহতিশা কেন যেন নিজের দৃষ্টি সরাতে অক্ষম হলো। মিনিট 2 একে অপরের নেত্রদ্বয়ের মাঝে তাকিয়ে রইল কেবল বোবা হয়ে। ট্রেনের হুইসেল বাজল। দুজনের দৃষ্টি ছিটকে সরল। দুজন তখন উদ্যক্ত হলো কেন তাকিয়েছিলেন প্রশ্ন করতে। তখনই দুজনের দ্বিতীয় সত্তা তাদের প্রশ্ন করল, তুই কেন তাকিয়েছিলিস? নিজের বেহাত দৃষ্টি সরাতে পারিসনি? প্রশ্নটা আর করা হলো না। দুজনেই নির্বাক তাদের দ্বিতীয় সত্তার তোলা প্রশ্নে। আসলেই তো, সে কেন তাকিয়েছিল? দ্বিধাময় প্রহর ভাঙল সারতাজ। গলা ঝেড়ে প্রশ্ন করল, কোথায় যাচ্ছিলেন? মেহতিশা নিজের স্বাভাবিক রূপে ফিরে এলো। সে পাল্টা প্রশ্ন করল, ট্রেনটা চট্টগ্রাম বাদে অন্য কোথাও যাচ্ছে বুঝি?
সারতাজে ভ্রু দুটো কুঞ্চিত হয়ে কাছাকাছি এলো। মেয়েটা বোধহয় ঘাটতারা স্বভাবে। তেরছা হেসে শুধালো, আপনার নাম মেহেদিসা কে রেখেছিল? নামটা বেশ বেমানান আপনার ব্যক্তিত্বের সাথে। আপনার নাম তো হওয়া উচিত ছিল ঘাড়তেরা। ও না, আপনি তো মেয়ে। ঘাড়তেরা নামটা পারফেক্ট আপনার জন্য। পরিচয় হওয়ার পর থেকে আপনাকে কেবল ঘাড়তেরামিই করতে দেখলাম। মেহদিসা বক্র চোখে তাকালো কেবল, মুখ ফুটে কিচ্ছু বলল না। দুপক্ষে নীরবতা চলল কিয়ৎক্ষণের জন্য। তারপর আচানক মেহদিসা বলে উঠল, শুনুন। সারতাজ ফোনে মত্ত। মেহদিসার ডাক শুনল না, কিংবা বলা যায় ইচ্ছে করেই না শোনার ভান করে থাকলো। মেহদিসা তা বুঝে বলা আরম্ভ করল, যদিও বিষয়টা আপনার ব্যক্তিগত, তবুও বলা। আন্টির সাথে প্লিজ কথা বলবেন। ওনার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। উনি আপনাকে প্রচণ্ড ভালোবাসে। জানি। মেহদিসা চমকালো। তার একটু রাগ হলো। সে সব কিছু জেনে কেন সারতাজ তার মায়ের সাথে এমন ব্যবহার করছে সে চটে গেল। সবকিছু জেনে তবে কেন ওই মানুষটাকে কষ্ট দিচ্ছেন আপনি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার মিস। এই বিষয়ে আপনার সাথে আমি কথা বলতে ইচ্ছুক নই। মেহদিসা দমল। সারতাজকে কিছু বলাটাই বৃথা। সে তো আর সারতাজের ওপর চড়াও হয়ে কিছু বলতে পারবে না। সে অধিকার কি আর তার আছে? ইলার কাছে যাচ্ছিল মেহদিসা। মেয়েটা কাল সন্ধ্যায় তাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে। তার ফুপি নাকি নিখোঁজ 4 দিন ধরে। ভদ্রমহিলা কোথায় গিয়েছে জানা নেই। ইলা তাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। এই বিপদের ওপর পুনরায় আরেক বিপদ চড়া হয়েছে ইলার ওপর। অনেক ঘন ঘন আসা শুরু করেছে বাড়িতে। ইলাকে উত্ত্যক্ত করছে প্রতিনিয়ত। ও দরজা না খুললে জানলার কাজ ভেঙে ইলাকে উদ্দেশ্য করে বিশ্রী কথা বলছে, বাজে ইঙ্গিত দিয়েছে। আর এই সম্পূর্ণ ব্যাপারে ইলাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। এমনকি বাড়ির মালিকও নিশ্চুপ। ইলা তার নিকট সাহায্যের আবেদন করলে তিনি তাকে বাড়ি ছাড়তে বলেন। অনেকের জন্য বাড়ি থেকেও বের হতে পারছিল না সে। তবে কাল সন্ধ্যার দিকে চুপি চুপি বেরিয়ে দোকানে এসে মেহদিসাকে ফোন দিয়েছিল সে। কাল সন্ধ্যা থেকে মেহদিসা কেবল একটা কথাই ভেবে চলছে, তার ফুফি হঠাৎ উধাও হলো কি করে। অনেকের হাত নেই তো এর পেছনে। পতেঙ্গা স্থানীয় পুলিশকে ফোন দিয়ে ঘটনার বিস্তারিত জানিয়েছে মেহদিসা। ইলাকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। তবু এই মুহূর্তে ইলার পাশে থাকা আবশ্যক ভেবেই তার চট্টগ্রাম যাত্রা। ইলাকে সে নিয়ে আসবে নিজের কাছে। ঘড়িতে সময় দেখল সারতাজ, আর কয়েক ঘন্টা কেবল। তারপরে সে পৌঁছবে তার কাঙ্ক্ষিত স্থানে। তার ফোনে কাল যে হোটেলটির কথা বলা হয়েছিল তা চট্টগ্রামে অবস্থিত। সারতাজ ভেবেছিল কয়েকবার আসবেন না, তবে মনের সাথে যুদ্ধে হেরে গিয়ে শেষে উপস্থিত হলো চট্টগ্রামে। রৌদ্রজল প্রভাব। ঘড়িতে 8:40। পরনের শালটা ব্যাগে ঢুকে মেহদিসা উঠে দাঁড়ালো। শীত ভাবটা নেই রোদের কারণে। ট্রেন থেকে নামলো সে। দৈবাত পাশে এসে দাঁড়ালো সারতাজ নিজের ব্যাগ কাঁধে। মানুষের ভিড়ে মেহদিসার শ্বাস রুখে আসার উপক্রম। ভিড়ের মাঝে কেউ হাত স্পর্শ করলো তার। চমকে হাতের প্রতি দৃষ্টি ফেলতেই লক্ষ্য করলো হাতটা সারতাজের। সে চড়া গলায় বলল, কি সমস্যা? হাত ধরলেন কেন? সারতাজ তেরছা হাসল। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, পড়ে যেতেন একটু হলেই, তারপর পদদলিত হয়ে মারা যেতেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হতো, তাই না? নির্বোধ মেয়ে, এই ভিড়ের মধ্যে বের হওয়ার কি ছিল? আর একটু পরে বের হলে বুঝি শহীদ হয়ে যেতেন আপনি? আমি না হয় নির্বোধ, তা আপনার বুঝি অনেক বোধ। আপনি কেন বের হচ্ছিলেন এই ভিড়ের মধ্যে? দূর থেকে দেখলাম আপনাকে, কেমন অসহায়ের মতো দাঁড়িয়ে হাঁসফাঁস করছিলেন। আম্মুর কাছের মানুষ বলে কথা, আপনাকে হেল্প করাটা জরুরি মনে হলো এই কারণে। মেহদিসা কিছু বলতে নিল, তবে তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সারতাজ তার হাত ধরে টেনে ভিড় ঠেলে বের করলো। দাঁড়ালো গিয়ে ভিড়বিহীন স্থানে। মেহদিসা পুনরায় চেষ্টা করলো কণ্ঠনালী দিয়ে কিছু কাঙ্ক্ষিত শব্দগুচ্ছ উচ্চারণ করতে, কিন্তু দ্বিতীয়বারের মতো সারতাজ তাতে বাধা প্রদান করলো। আরে থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, ইটস ওকে, হ্যাভ এ গুড ডে, আল্লাহ হাফেজ। জায়গাটা ছেড়ে চলে গেল সারতাজ। রেখে গেল বেকুবের মতো তাকিয়ে থাকা মেহদিসাকে। রাত 8টা বাজতে প্রায় আর মাত্র 20 মিনিট বাকি। লঞ্জুরে পায়চারি করে সারতাজ লিফটে উঠল। তাকে এখন 3 তলায় যেতে হবে। 321 নম্বর রুমের সামনে যে স্থির হয়ে দাঁড়ালো। কি করবে এখন? কার না কার কথায় সে এত দূর অবধি চলে এলো।
চলে যাবে ভেবেই উল্টো ঘুরতেই দরজা খোলার শব্দ তার কর্ণকুহরে এসে বাড়ি খেলো। পিছন ফিরল সারদার, দেখল সম্মুখে দাঁড়িয়ে এক ভদ্রমহিলা তাকে আপাতমস্তক পরখ করে শুধালো। এসেছো তবে? আমি তো ভেবেছিলাম আসবে না তুমি। সারদার ভরাট কণ্ঠে জিজ্ঞেস করলো। আপনি তবে আমায় মেসেজ দিয়েছিলেন? হ্যাঁ। আপনি বোধহয় আমার বাবার সম্পর্কে কিছু বলার উদ্দেশ্যে এখানে আসতে বলেছিলেন। ভেতরে এসো বলছি। আলিশান কামরা, কক্ষে কৃত্রিম আলো ছড়াছড়ি, রশি তীক্ষ্ণতায় সারতাজের চোখ মুদে আসতে চাইল। তাকে বসতে বলে ভদ্রমহিলা কোথাও যেন উধাও হলেন। আশপাশ দেখছিল সারতাজ। হঠাৎ তার কর্ণকুহরে পৌঁছলো ভারী তিক্ত কিছু কথাবার্তা। সেই গণিকা সারতাজ যে তোমাকে জন্ম দেওয়ার পর ময়লার ঝুড়িতে ফেলে রেখে পালিয়ে যেতে চাচ্ছিলাম। তোমার জন্মদাত্রী মা আমি জুই, আর তোমার জন্মদাতা শরীফউদ্দিন। বিন্দু পরিমাণ নড়াচড়া করল না সারতাজ, কেবল চুপটি করে জড় পদার্থের ন্যায় স্থির রইল। জুই লম্বা পা ফেলে সারতাজের সামনে বসল, অনুভূতিহীন কণ্ঠে শুধালো। বিয়েতে মত ছিল না, ও শামলাকে বউ হিসেবে মানতে পারেনি। নিয়মিত আসা যাওয়া ছিল, ওর গণিকা মহল্লায় আসা যাওয়া ছিল। ওই মহল্লায় সর্দারিনী ছিলাম আমি। একদিন হুট করে আমাদের দেখা, ও আমাদের প্রেমে পড়লো। কটু প্রস্তাব দিল, আমি ওর অর্থ দেখে প্রস্তাব গ্রহণ করলাম। গর্ভে আসলে তুমি। বাচ্চা নেওয়ার কোনো ইরাদা ছিল না আমার। শরীফ জোর করায় এই পদক্ষেপ। ততদিনে বিয়ে হয়ে গিয়েছিল আমাদের। তোমায় যেদিন জন্ম দিলাম সেই সময় শরীফ আমাকে বলল তোমায় ময়লার ঝুড়িতে ফেলে দিতে। বিনা বাক্যে রাজি হলাম। তোমার প্রতি আমার দয়া মায়া কিছুই ছিল না। পরে বুঝলাম ওইটা ছিল শরীফের চাল। সে তোমাকে সামলার হাতে তুলে দিতে এই কাজটা করতে বলেছিল। কেন করেছিল কেমনটা জানা নেই। তারপর সব স্বাভাবিক হলো। আমি আর শরীফ টাকার নেশায় অন্ধ হয়ে 10-12 বছরের মেয়েদের রাতের আধারে তুলে এনে গণিকা মহল্লায় কাজে লাগাতাম। শরীফ এমপি হওয়াতে মেয়েদের তুলে আনার কাজটা সহজ হয়ে যায়। অনেক মেয়ের জীবন নষ্ট করেছি। হতদরিদ্র পরিবারের হওয়াতে মেয়েগুলো চুপ থাকতো, কেউ কোনো প্রতিবাদ করেনি। নিজেদের চলমান কাজে বাধা পেয়ে আমরাও আরও নির্মম হয়ে গেলাম। কিন্তু ওই যে আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। জুই থামলেন, তার অক্ষিপটে ভেসে উঠে বিভীষিকাময় সেই দিনগুলি। তিনি পুনরায় বললেন, আমি এমন ছিলাম না। আমার সুন্দর একটা সংসার ছিল, একটা পরিবার ছিল। কিন্তু মাঝে আমার স্বামী মারা গেল চিকিৎসার অভাবে। টাকা দিতে না পারার হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া বন্ধ করে দিল। ওই ঘটনার পর আমি কেমন যেন হয়ে গেলাম। আমার 3 বছরের মেয়েকে মায়ের কাছে রেখে মিশে গেলাম আধারে। মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম। আমার মেয়েটা ছিল ভীষণ সুন্দরী, মায়াবিনী। শরীফকে তো দূর পুরো দুনিয়া থেকে ওকে আড়াল করে রেখেছিলাম। বিধিবাম মেয়েটা আমার পড়ে গেল কুনজরে। গণিকা মহল্লার সামনে চলে এলো। মেয়েটা আমায় ঘৃণা করতে শুরু করলো, দূরে দূরে থাকতো। কাস্টমাররা ওর প্রতি লোলুপ দৃষ্টি দিয়েছিল। অনেক টাকার অফার করতো, কিন্তু আমি ঠান্ডা মাথায় ওদের না করে দিতাম। কারণ ওদের সাথে ঝামেলা মানেই আমার ব্যবসা মাঠে মারা পড়া। এই ঠান্ডা থাকাটাই কাল হয়ে দাঁড়ালো আমার মেয়ের জীবনে। সেদিন প্রয়োজনীয় কাছে শহরের বাহিরে ছিলাম, আর ঠিক ওই দিনই কিছু নরপশু আমার মেয়েটাকে তুলে নিয়ে যায়। ওদের হাত থেকে বাঁচার জন্য ও পালিয়ে যায়, আর তখনই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় ওর। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বাঁচার উদ্দেশ্য ফোন দিয়েছিল। যন্ত্রণা কাতরাচ্ছিল ও তখন। মা মা বলতে বলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মেয়েটা মারা যাওয়ার পর পাল্টে যাই পুরো। জানতে পারি শরীফের হাত আছে আমার মেয়ে মারা যাওয়ার পেছনে। ওই যে ওই লোকগুলোকে আমার মেয়ে যেখানে থাকতো ওই জায়গায় ঠিকানা দিয়েছিল। শরীফ আমার সাথে যুক্ত হয়েছিল কেবল টাকার জন্য, প্রেমের জন্য না। শরীফ সহ যারা আমার মেয়েটার মারা যাওয়ার জন্য দায়ী তাদের সবাইকে খুন করেছি আমি। নিজ হাতে কঠিন মৃত্যু দিয়েছি। গণিকা মহল্লা ধ্বংস করেছি। এবার আমার ধ্বংসের পালা। আমি মাত্র কিছুদিনের মধ্যে পুলিশ হয়তো আমাকে খুঁজে নেবে। আমি তোমাকে ডেকেছি এসব জানানোর জন্য। মনে হলো তোমার জানা দরকার। আর আমাকে ক্ষমা করে দিও। নিজেকে তোমার মা হিসেবে দাবি করব না, কারণ আমি এক নরপি সাচিনী।
তোমার মা হতে পেরেছি সালমা। ওনাকে কখনো কষ্ট দিও না, সুখে থেকো তুমি। উঠে দাঁড়ালো সারদার। তার মুখশ্রীতে স্বাভাবিকতা। বেরিয়ে যেতে যেতে একবার পিছু ফিরল সে। ম্লান গলায় বলে উঠল, আপনার পাপের শাস্তি হয়তো আপনার মেয়ে পেয়েছে। যদি না আপনি এইসবে জড়াতেন তাহলে আজ হয়তো আপনার মেয়ে আপনার কাছে থাকতো। টাকা ইনকাম করতে চেয়েছিলেন হয়তো সুখের জন্য, কিন্তু অসৎ উপায়ে অর্জন করা টাকা কখনো সুখ দিতে পারে না, দিতে পারে কেবল যন্ত্রণা। কামরা থেকে বেরিয়ে লিফটে চড়ল সারদার। দীর্ঘ এক নিঃশ্বাস তার অধর যুগল প্রসারিত হয়ে বেরিয়ে এলো তার। হোটেল থেকে বের হয়ে সামনে এগোতে নিলেই ওপর হতে তার কিয়স সামনে পড়ল কিছু। সে চেয়ে দেখল জুঁইকে। জুঁইয়ের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আশপাশ থেকে ছুটে আসছে মানুষ। শুধুমাত্র সারদার স্থির হয়ে দাঁড়িয়ে জুঁইয়ের উন্মুক্ত চোখ দুটোতে তাকিয়ে রইল। ঠোঁটজোড়া কেঁপে উঠল জুঁইয়ে। ইশারায় সারদারকে কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়, তবে সৃষ্টিকর্তা তাকে সেই সুযোগ না দিয়ে দেহ থেকে প্রাণটা ছিনিয়ে নিলেন। নির্জনে অরণ্য, অবনীতে মধ্যাহ্নের বিচরণ। শুকনো পাতা ঝরে পড়ে লেপ্টে রয়েছে ভূমি জুড়ে। হিমশীতল সমীরে নৃত্য করছে বৃক্ষের পাতাগুলো। বুনো ফুলের মাদক সুবাসে রাজ্যত্ব তখন অরণ্য জুড়ে। নাম না জানা পুষ্প আপন চিত্তে ফুটে সৌন্দর্য বিলাচ্ছে সবুজ কাননে। পক্ষীরাজেরা অবাধ্য গুঞ্জন। ভীষণ সাবধানে কদম ফেলে এগোচ্ছে মেহতিসা। ক্ষণে ক্ষণকাল বেমালুম ভুলে নেত্র দিয়ে অহংকারী অরণ্যের সৌন্দর্য পরখ করছে। তার আচানক মনে হলো সে বনমানুষ হলে মন্দ হতো না। এই চমৎকার কারণে দিনের পর দিন কাটিয়ে দিতে পারত কেবল তার সৌন্দর্য দর্শন করে। পেছন থেকে পায়ের শব্দ প্রখর হচ্ছে। টনক নড়ল মেহতিসা। দ্রুত পা ফেলল বক্ষস্থলে। শীতল করা দুশ্চিন্তা আবারও ভর করল। অনেক তার পিছু নিয়েছে, নিজের লোকবল নিয়ে। মেহতিসাই সঠিক ছিল। তার ফুপি নিরুদ্দেশ হওয়ার পিছনে হাত ছিল অনেকের। সে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। ফুপিকে আটকে রেখে অনেক তার পুষে রাখা ক্ষোভও মেটাতে পারবে। আবার ফুপি নিখোঁজ হওয়ার খবর শুনে অন্তত পক্ষে ফুপির জন্য না হলেও ইলার জন্য মেহতিসা ছুটে আসতো এখানে। তা অনেক জানতো, তাই তো কৌশলে এসব করেছে। মেহতিসার আকস্মাক মনে হলো সে বড্ড বোকা। অনেকের চাল আন্দাজ করতে পেরেও নিজেকে বিপদে ফেলতে কেন এলো এখানে? পরক্ষণেই মাথা ঝাঁকালো সে। কেমন স্বার্থপরের মতো চিন্তা করছে। মেহজার মতো তো আর আরেক বোন ইলা, ওর কি দোষ? মেয়েটা তো নির্দোষ। ইলার বিপদে পাশে না দাঁড়ালে মেয়েটা তো আত্মহত্যা করে বসতো। অনেক দুর্বল এবং অল্পতেই ভেঙে পড়া মেয়ে ইলা। দূর হতে দূরান্তে কেবল গাছপালা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মেহতিসা জঙ্গলে ঢুকে পড়েছে যে। অনেক আর তার লোকবলের হাতে ছিল অস্ত্র। এই জিনিসটার জন্যই অনেকের সামনে দাঁড়ানো হয়নি তার। সে একা একটা মেয়ে, আর তারা 6 জন তাকড়া যুবক। এদের সাথে পেরে ওঠা সহজ না, যেখানে আত্মরক্ষার মতোই কিছুই নেই তার। বেলা বাড়ছে, সাথে বাড়ছে শীতের তীব্রতা। গলা শুকিয়ে কাঠ তার। পিছে তাকিয়ে দেখলেও অনেক দূরে এসে পড়েছে। একটা শুকনো ভেঙে পড়া গাছের ওপর বসল সে। তৃষ্ণা পেয়েছে প্রবল। সহসা শব্দ হলো কোথাও। উঠে দাঁড়ালো মেহতিসা। সামনে সারিবদ্ধ গাছপালা থেকে বেরিয়ে এলো হুট করে সারতাজ। মেহতিসা বিস্মিত গলায় চেঁচালো, আপনি? গা ঝাড়ছিল সারতাজ ছাপন মনে। মাথা তুলে তার সম্মুখে বিস্ময় ভুষে দাঁড়ানো মেয়েটিকে সে দেখল না। মেহতিসা এগোলো, দাঁড়ালো সারতাজের সম্মুখে। অতপর পুনরায় বিস্ময় ঝাড়ল সে। কি ব্যাপার, কথা বলছেন না যে? আপনি এখানে কি করছেন? মাথা তুলল সারতাজ। তীক্ষ্ণ দৃষ্টি ফেলল মেহতিসার মুখশ্রীতে। বলে উঠল, এই যে গাছগুলো দেখছেন না, এদের সাথে নাচতে এসেছি আমি, বুঝেছেন? বিস্ময় কাটিয়ে শব্দ করে হাসল মেহতিসা। তারপর হঠাৎই গম্ভীর হয়ে গেল। গাম্ভীর্যতা অটুট রেখে শুধালো, ফাজলামো করেন? না তো, প্রেমালাপ করছি। কি হয়েছে আপনার বলুন তো? কিছুক্ষণ আগে দেখলাম আপনাকে ম্যারাথনে রেসের অংশগ্রহণ করেছেন, তেমন করে দৌড়াচ্ছেন। তখন পিছু ডাকলাম আপনাকে, শুনলেন না কেন? বাই এনি চান্স আপনি কি আমার পিছু পিছু এই জঙ্গলে এসেছেন? হোয়াট ননসেন্স! আমার আর কাজ নেই নাকি? জঙ্গলেই আসছিলাম আমি। কি করতে? প্রত্যুত্তর করল না সারতাজ। তার গলায় ঝুলানো ক্যামেরাটা গলা থেকে সরিয়ে হাতে নিল। পা টিপে টিপে এগোলো সম্মুখে।
কিছু দূরে এক হরিণ ঘাস খাচ্ছে নিবিড় মনোযোগে। হরিণটা খাচ্ছে বললে ভুল হবে, সে মুখে করে ঘাস ছিঁড়ে তার বাচ্চাটার মুখে দিচ্ছে। সারতাজ সেই মুহূর্তের ছবি তোলার উদ্দেশ্যেই এগোচ্ছে। মেহতিশা তাদেরকে হতাশ ভঙ্গিতে মাথা তুলালো, বিড়বিড়িয়ে পড়ল। ওই যে শুরু হলো ফটোগ্রাফারের ফটোগ্রাফি। পুনরায় ভাঙা গাছটার উপর বসল মেহতিশা, দৃষ্টি আশপাশে বোলালো। আশ্চর্যজনক হলেও তার এখন ভীতির পরিমাণ আগের থেকে কমেছে। কেন যেন সারতাজ আশায় তার সাহস ফিরে এসেছে। ভয় লাগছে না, আতঙ্ক কাবু করছে না অন্তঃকরণকে। জুঁইয়ের লাশ পুলিশ নিয়ে গেছে। মৃত্যুর পূর্বে জুঁইয়ের সাথে সাক্ষাৎ করাতে সারতাজকে ফেঁসে যেতে হয়েছিল আইনি জটিলতায়। তবে জুঁই যেন সব কিছুই গুছিয়ে গিয়েছিল। কক্ষে সিসি ক্যামেরায় থাকা এবং যাবতীয় সকল তথ্য ঠিকমতো প্রদান করার পর ঘণ্টাখানেক আগে থানা থেকে মুক্ত হয়েছে সে। জেলে নেওয়া না হলেও জেরার মুখে পড়তে হয়েছে তাকে। সকল ঝামেলা শেষে অরণ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মন বিষণ্ণ ঠেকলে তার সময় কাটে কাননে ঘুরে বেড়িয়ে। আপনি এখানে কি করছেন মেহতিশা? আপনার তো এখানে থাকার কথা নয় এ সময়। জঙ্গল তো আমার আস্তানা। পেশার খাতিরে বছরের বেশিরভাগ সময় এখানেই পড়ে থাকি। মেহতিশা মুখ বাঁকিয়ে বলল, এভাবে বলছেন যেন জঙ্গল আপনি নিজের নামে কিনে নিয়েছেন। 2 লাইন বেশি বোঝেন কেন সব সময়? অদ্ভুত মেয়ে। ইতস্তত বোধ করছে মেহতিশা। ভাবছে অনেকের বিষয়টা সারতাজকে বলা আদৌ ঠিক হবে কিনা। তবে সারতাজকে না বললেও কোনো উপায় নেই। সে তার ফোন ফেলে এসেছে। উল্টো পাল্টা বোকার মতো ছুটতে ছুটতে অরণ্যে এসে পড়েছে। নিজের বোকামির জন্য রাগ হলো তার। কেন জঙ্গলে আসতে হলো তার? পুলিশ স্টেশন কিংবা শহরের দিকে ছুটলেই তো হতো। শুনুন। সারতাজ ক্যামেরা রাখলো, চাহনি ফেললো মেহতিশার পানে। মেয়েটাকে একটু অন্যরকম লাগছে না? শক্ত কঠিনময় মেহতিশা কেমন যেন নুইয়ে আছে। পা ফেলে এগোলো সে। বসলো মেহতিশা থেকে কি অদূরে। নরম কণ্ঠে সে শুধালো, বলুন, শুনছি। এনি প্রবলেম? অনিক আমার পিছু নিয়েছে। সারতাজ হৃদয় কুঁচকালো, প্রশ্ন করল, এই অনেকটা আবার কে? আমার স্বামী, আপনাকে বলেছিলাম। ও হ্যাঁ, তা উনি কেন আপনার পিছু নিয়েছে? সম্পূর্ণ বিষয়টা খুলে বলল মেহতিশা। সারতাজ মনোযোগী শ্রোতা হয়ে শুনল। পরিশেষে কেমন ঠাট্টার সুরে বলল, আপনার হাজবেন্ড বেশ চালাক মানুষ দেখছি। ও আমার হাজবেন্ড না, তালাক দিয়েছি ওকে। শক্ত গলায় শুধালো মেহতিশা। কিন্তু একটু আগেই তো আপনি তাকে স্বামী বলে সম্বোধন করলেন। ওইটা তো আপনাকে মনে করানোর জন্য বলেছি। আশ্চর্য। আচ্ছা আচ্ছা। সারতাজ মনে মনে হাসল। মেহতিশাকে রাগাতে পারলে তার এমন পৈশাচিক আনন্দ হয় কেন কে জানে। এখন আমার কি করার আছে? মেহতিশা পূর্ণ দৃষ্টিতে তাকালো। লোকটাকে এটাও বলে দিতে হবে? সে গলা ঝেড়ে মিনমিন করে বলল, আমাকে একটু সাহায্য করুন। শুধুমাত্র জঙ্গল থেকে বের হতে সাহায্য করলেই হবে। কিংবা আপনার কাছে যদি ফোন থাকে তাহলে প্লিজ একটু কাছের কোনো পুলিশ স্টেশনে ফোন করুন। এটা বাংলাদেশ মেয়ে। এখানে শহর বাদে গ্রামে গেলেই যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেখানে জঙ্গলে নেটওয়ার্ক পাওয়ার আশা করছেন কিভাবে? দীর্ঘ নিঃশ্বাস ফেলল মেহতিশা। সেটাই তো, বোকার মতো কী সব বলছে সে। উঠে দাঁড়ালো সারতাজ, তাকে উদ্দেশ্য করে বলল, চলুন সামনে যাই। জঙ্গলে আমি রাত কাটাতে পারলেও আপনার নিশ্চয়ই সেই অভিজ্ঞতা নেই। সন্ধ্যা নামতে বেশি দেরি নেই, জঙ্গল থেকে বের হতে হবে। হাঁটা ধরল দুজন। শুকনো পাতায় মর্মর শব্দ হচ্ছে। সংকোচ নিয়ে মেহতিশা দ্রুত হাঁটা ধরতেই পা মরা গাছের ডালপালার সঙ্গে বেঁধে পড়ে যায় সে। সারতাজ তৎক্ষণাৎ পেছনে তাকায়। মেহতিশাকে ভূমিতে পড়ে থাকতে দেখে বিরক্তি নিয়ে শুধায়, বাচ্চা নাকি? দেখে চলতে পারেন না? উঠুন জলদি। পায়ে কাঁটা বিঁধেছে মেহতিশার, রক্ত পড়ছে সেখান থেকে। ব্যথা চেপে রেখে এসে উঠে দাঁড়ালো। সহসা মেহতিশার রক্তাক্ত পাপ দর্শন হলো সারতাজের। বিরক্তিতে অধৈর্যগল তার চর আকৃতির হলো। সে এগোতে নিজেই অদূরে কোথাও গুলির শব্দ হলো। কারো আর্তনাদ ছিটকে এলো দুজনের কানে। চিকন মতো কৃষ্ণবর্ণের ছেলেটা নিজের রক্তাক্ত কাজ চেপে ধরে কাতরাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় 2-3 বার বমি করেছে। নিষ্ঠুর অনেক ছেলেটার মলিন মুখশ্রী দেখে খ্যাক খ্যাক করে হেসে উঠল। হলো সে আরেকটু পাষাণ। গুলিনি করল নিষ্পাপ ছেলেটার হৃৎপিণ্ড বরাবর। থমকে গেল ছেলেটার পৃথিবী। ছটফট করতে করতে দেহ থেকে ছিটকে বের হলো প্রাণ।
উপস্থিত বাকি 5 জন কেবল করুণ চোখে চেয়ে রইল প্রাণহীন দেহটার প্রাণে। অনেক হিংস্র হয়ে উঠল, চেঁচালো সে। দেখছো সেইটা রে, দেখ ভালো করে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি তো এমন মারা খাবি। সাহস কত বড়! ও পুলিশে ফোন দিতে নেয় আমার হাত ধরাই দিতে। ফোঁস করে অনেক ছেলেটার মৃতদেহে লাথি মারল কয়েকটা, হাতের পিস্তলটা কোমরে গুঁজে নিল। নিষ্ঠুরের মতো ছেলেটা লাশের ওপর দাঁড়িয়ে নির্দেশ করল। মেয়েদের সাথে আমার চাই, বুঝতে পারছিস? ও আমার সোনার হরিণ। এই জীবনে বহুত মেয়ে পাচার করছি, বিক্রি করছি দেশে বিদেশে, কিন্তু মেথিসারে যত দামে নিতে চাইছে অত দামে আমি কাউরে পাই নাই। 10 ভাগের 1.5 ভাগ পাইছি এতদিন মেথিসারের দামের ক্ষেত্রে। মেথিসা যদি আমার না হয় তাহলে তোদের অনেক টাকা দিব। যা খুঁজে আনো রে। সকলে সম্মতি জানিয়ে গহীন কারণে ছুট দিল। অনেক মৃত ছেলেটার ওপর থেকে নেমে সামনেই বসে রইল। ভিডিও ধারণ করেছেন ঠিক মতো? মেহতিসার ফিসফিসানো কণ্ঠস্বর। ভিডিও সেভ করা শেষে সারতাজ বাঁকা দৃষ্টিতে তাকালো ছটপটে মেয়েটার প্রাণে। সারতাজের অমন দৃষ্টি দেখা মাত্রই মেহতিসা চুপটি হয়ে বসল। বোধ হলো তার সে যে একটু বেশি অস্থির হয়ে উঠেছে। করেছি ম্যাডাম। ভারী গলা সারতাজের। গলির শব্দ শ্রবণ করা মাত্র দুজনেই ছুটেছিল শব্দ উৎস ধরে। বেশি দূর যেতে হয়নি। অনেক এবং বাকিদের দর্শন মিলেছিল নিকটে। ঘূর্ণিঝড়ের জন্য ভেঙে পড়েছিল অনেক গাছপালা। সেই ভেঙে পড়া গাছগাছালির মাঝেই দুজন ঘাপটি মেরেছিল। অস্থির মনা মেহতিসা কণ্ঠের খাদে নামিয়ে বলল, কি করবেন এখন? এখানে আর কতক্ষণ বসে থাকবো এভাবে? বসে থাকা ছাড়া আর উপায় আছে? আপনার প্রিয় স্বামী তো এখানেই বসে আছে। সারতাজ খানিকটা ব্যঙ্গ করে বলল। বরাবরের মতো অনেককে স্বামী হিসাবে সম্বোধন করায় চটে গেল মেহতিসা। আবার আপনি আবার ওকে আমার স্বামী বলে সম্বোধন করছেন, সাথে আবার প্রিয় অ্যাড করে নিয়েছেন দেখছি। অসহ্য লোক। সহ্য যেহেতু হচ্ছে না, তাহলে আমি বরং চলে যাই। আপনি এখানে বসে বসে মশা মারতে থাকুন আর গুনবেন অবশ্যই কটা মেরেছেন। হাতে মোটা একটা ডাল নিয়ে সারতাজ ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো। নিঃশব্দে বিড়াল পায়ে এগোলো অনেকের পেছনটায়। অনেক টের পেল তার পিছন দিকে কারোর উপস্থিতি। ঘুরে তাকাবে অমনি বেশ জোরে আঘাত পড়ল তার মাথায়। মাথা ঘুরে উঠল তার। ব্যথায় আর্তনাদ করায় অবকাশ অবধি পেল না। তার মুখ চেপে ধরেছে সারতাজ। মেহতিসা ছুটে এলো জলদি। সারতাজের পাশে এসে দাঁড়ালো। চক্ষু যুগল তার বড়সড় হয়ে রয়েছে। চাপা উত্তেজনা নিয়ে শুধালো, আমার ওড়নাটা ছিঁড়ে ওর হাত পা বেঁধে দেই। বাঁধন দ্রুত। নিজের প্রিয় ওড়নাটা নিমেষেই ছিঁড়ে ফেলল সে। বাধা শুরু করলো অনেকের হাত পা। অবাক নেত্রে তাকিয়ে থাকা অনেক কাজে বাধা প্রদান করলেই তাকে 2-4টা আঘাত করে নড়াচড়া করা বন্ধ করিয়েছে মেহতিসা। সারতাজ হাসলো, শব্দযোগে হাসি। মেহতিসার একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, এমন মুহূর্তে পাগলের মতো হাসছেন কেন আপনি? জিজ্ঞেস করা হলো না? সারতাজ উপহাস করলো। দেখো পৃথিবী, এক নিষ্ঠুর স্ত্রীকে দেখো, যে কিনা নিজের স্বামীকে আঘাত করছে প্রতিনিয়ত। বিরতি নিয়ে খানিকটা আফসোস করে উঠল। আহারে বেচারা, দেখে শুনে বিয়ে করবি না একটু বেটা, না হলে আজকে এমন মার খেতে হতো। সারতাজ কি কেবল কঠিন চোখে দেখলেও মেহতিসা কিছু বলল না। বলে লাভ আছে? দেখা যাবে কোনো এক কথা ধরে উপহাস করা শুরু করবে ফের। ভারী বদমাস ছেলেটা। এই মেজর সাকিব, উচ্চস্বরে ডাকলো সারতাজ। কালো পোশাকে আবৃত সুদর্শন পুরুষটা ঝট করে পেছনে তাকালো। দেখলো সারতাজকে। সারতাজের সাথে থাকা অনেক এবং সবশেষে এক নমনীয় নারীকে। লম্বা লম্বা পা ফেলে এগোলো সাকিব। তার পিছন পিছন আসছে দুজন র্যাব। এসেই তারা অনেককে ঝপাট করে টানতে টানতে নিয়ে গেল। ছটপট করছিল অনেক। বলিষ্ঠ দেহে র্যাব দুজন তার পিঠে কয়েক ঘা লাগালো। তার সঙ্গে সঙ্গেই সে স্থির হলো। সাকিব মেহতিসাকে দেখছিল সূক্ষ্ম দৃষ্টিতে। তারপর হঠাৎ তার নজর এলো সারতাজের আঘাতপ্রাপ্ত হাতটা। চিন্তিত হলো সাকিব। হাত দিয়ে রক্ত পড়ছে কেন? কাটলো কি করে? সারতাজ তার হাত দেখল। গুরুত্বহীন কিছুর প্রতি নজর পড়েছে, এমনি করে ঝট করে দৃষ্টি সরালো। বেখেয়ালিপনায় জড়ালো তার কণ্ঠ। ওই অনেক ছেলেটা জংলি বিড়ালের মতো আঁচড় দিয়েছিল। ওনার পায়ে কি আঁচড় দিয়েছে?
মেহতিসার পায়ের দিকে দৃষ্টি পড়ল সারতাজ এবং সাকিবের। মেহতিসাও অপ্রস্তুত হয়ে তাকালো। তার পায়ে যে কাটা বিঁধেছিল তা আর তোলা হয়নি। সে আঘাতের চিহ্ন সঙ্গে শুকিয়ে আসা রক্ত চামড়া জুড়ে লেপ্টে রয়েছে। সারতাজ কিছুটা বিরক্ত হলো। বিরক্তি মাখা কণ্ঠে জিজ্ঞেস করলো, তখন যে কাটা ঢুকেছিল বের করেননি? খেয়াল ছিল না। মেহতিসার নিভু নিভু স্বর। কেয়ারলেস মেয়ে মানুষ। সারটা চেকলো। মেহতিসার পা টেনে ধরলো। পড়ে যেতে নিলে নিজেকে সামলালো মেহতিসা। রাগ হলো তার। আশ্চর্য তো, এভাবে কেউ পা ধরে টানে? উত্তর এলো না। খানিকটা জোরে টান দিয়ে কাটা বের করে হদূরে ছুঁড়ে ফেললো সারতাজ। উঠে দাঁড়িয়ে সাকিবের নিকট এলো। মেহতিসা চোখ বুজে গেছে। ব্যথা পেয়েছে সে। নির্দয় ছেলেটা তাকে ব্যথা দিয়েছে। চলো অফিসে, কিছু কাজ করতে হবে। সাকিব কাট গলায় বলল। ভীষণ ভীষণ বিরক্তি। ক্ষোভ নিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল সারতাজ। কপালে পড়ে থাকা চুলগুলোকে পিছে ঠেলে দিল। খানিকটা রাগ নিয়েই বলল, উফ, বিরক্ত আমি ব্রো। আর কত দৌড়াদৌড়ি করতে হবে এই আইনের মামলায়? কিছুদিন ধরে এসব করতে করতে ফটোগ্রাফিতে মন দিতে পারছি না। সামনে আমার লাইফের কত বড় একটা টাস্ক আছে। বেশিক্ষণ লাগবে না, চলো। উনি হাঁটতে পারবেন তো? হাঁটতে না পারলে কি তুমি ওনাকে কোলে নিতে বলবে আমায়? আমি কিন্তু পারবো না, তুমি নিও। সাতরাজ। সাকিব চাপা গলায় চেঁচালো। কিডিং ম্যান। জঙ্গলে থাকাকালীন শহরে কিছুটা কাছাকাছি আসতেই নেটওয়ার্ক পেয়েছিল ফোনে সারতাজ। সে তৎক্ষণাৎ সাকিবকে ফোন দিয়ে পুরো বিষয়টা সংক্ষেপে বলে। সাকিব তার কাজিন, সালমার বড় বোনের একমাত্র ছেলে। অনেক যেই 5 জন লোককে ভাড়া করেছিল মেহতিসাকে কবজায় আনতে, সে 5 জনকে সাকিব আর তার টিম নিয়ে আটক করেছে। সাথে উদ্ধার করেছে সেই ছেলেটা যাকে অত্যল্পকাল পূর্বে অনেক নির্মমভাবে হত্যা করেছে। সাকিব নিজের ব্যক্তিগত গাড়ি এনেছে। সে গাড়িতে উঠে বসলো সারতাজ মেহতিসা। ড্রাইভিং সিটে বসলো সাকিব সবেমাত্র। গন্তব্যে পৌঁছালো মিনিট 10 পর। র্যাব 7 এর অফিসার নিকটেই। যাবতীয় কার্যাদির ইতি টানতে সময় লাগলো ভালোই। অতিষ্ঠ ভঙ্গিতে সারতাজ অবিরত পায়চারি করছে। সাকিব ভাইকে দেখলো। তাকে কিছুটা শান্ত করতে বলল, কফি খাবে সাতরাজ? সকাল থেকে তো মনে হয় কিছুই খাসনি, সন্ধ্যা হয়ে গেছে। খাবার আনতে বলি? কোনো কিছু খাবো না আমি, জাস্ট চলে যেতে চাচ্ছি, ভালো লাগছে না। তোমার খিদে না পেলেও ওনার হয়তো খিদে পেয়েছে, জিজ্ঞেস করো তো একটু। সারতাজ পদচারণ থামালো। বকের মতো বড় বড় পা ফেলে সাকিবের নিকট এগিয়ে এসে ঝুঁকলো। হৃদয় কুঞ্চিত করে বলে উঠল, ব্যাপার কি ভাইয়া? একটু বেশি তদারকি করছো মেহেদিসার ব্যাপারে। এনিথিং রং? সাকিব সারতাজ করা চাহনিতে পরখ করলো। দাঁতে দাঁত চেপে শুধালো, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমার ফিউন্সে আছে। সব ব্যাপারে তো পেঁচাও কেন তুমি? ঘুণে ধরা চেহারাটাতে সারতাজ শব্দ করে বসলো। কেমন মর্মর আওয়াজে কেঁপে উঠল চেয়ারটা। দেয়ালে মাথা এলিয়ে সিলিং ফ্যানে তার দৃষ্টি স্তব্ধ হলো। কেমন নিষ্প্রাণ মরা গলায় বলল, আমার লাইফটাই তো পেঁচালো, তাই হয়তো সব ব্যাপার পেঁচিয়ে ফেলি। আমার কোনো দোষ নেই ব্রো, সব দোষ আমার লাইফের, লাকের। স্তিমিত নিষ্প্রভতা লেপ্টে থাকা সারতাজের মুখশ্রী দেখে সাকিব কেমন আঘাত লাগলো অন্তরালে। সে নিজেকে সামলে স্বাভাবিক গলায় বলল, ওই চেয়ার থেকে উঠো সেন্টি। চেয়ার ভাঙবে মনে হয় এখনই, পরে কোমর ভেঙে গেলে আমার দোষ দিতে পারবে না। র্যাবরা এত কিপটে হয় আজ জানলাম। কেমন ভাঙাচোরা চেয়ার, রেখে দাও। সারতাজের কণ্ঠে স্পষ্টত বিরক্তি। সাকিব মৃদু হাসল, বলল না কিছু। খিদে পেয়েছে মেহতিসার। অতিরিক্ত খিদে দরুন পেট গুলিয়ে বমি আসতে চাইছে। মুখ ফুটে খাবারের কথা বলতেও লজ্জা করছে। তার হাত যে একদম খালি, টাকা পয়সা কিচ্ছু নেই। মেহতিসার চেহারা দেখে সাকিব আন্দাজ করেই নিল মেয়েটার ভীষণ খিদে পেয়েছে। লোক দিয়ে খাবার আনিয়ে নিজে নিয়ে গেল খাবার মেহতিসার কাছে। আপনার খিদে পেয়েছে নিশ্চয়ই, খেয়ে নেবেন। খাবারের প্যাকেট টেবিলে রাখলো সাকিব। মেহতিসা নত মস্তকে বসে নিম্ন কণ্ঠে বলল কেবল, ধন্যবাদ ভাইয়া। কি খাবার খেতে খেতে হাঁচানাক সে রক্তশূন্য ফ্যাকাশে চেহারার সারতাজকে দেখল। খাওয়া থেমে গেল তার। উঠে দাঁড়িয়ে সারতাজের কাছে ছুটল। হয়েছে আপনার? সারতাজ কেমন খাপছাড়া অবিনস্ত শব্দগুচ্ছ ঝট করে উগলে দিল।
ঢাকা ফিরতে হবে দ্রুত মেহেদিসা। আম্মু আম্মু স্ট্রোক করেছে, ওনার অবস্থা আশঙ্কাজনক। আইসিইউর সামনে কেমন নির্জীব নিষ্প্রাণের মতো বসে আছে সারটাজ। উদাস দৃষ্টি তার আটকে রয়েছে আইসিইউ দরজায়। গুনছে অপেক্ষার প্রহর। অন্তঃকরণ তার অস্থির নিশ্চল। ঘণ্টাখানেক ধরে কেবল এভাবেই বসে সারটাজ। দৃষ্টি সরানোর নাম নেই, নড়াচড়া করার খেয়াল নেই। অদূরে বসা মেহতিসা সারতাজকে দেখছিল। অস্থির মনা সারতাজকে দেখে তার ভীষণ মায়া হচ্ছে। মেহতিসা তার কোলে ঘুমিয়ে থাকা ছোট্ট মেহাজকে দেখল। নিদ্রায় আচ্ছন্ন মেয়েটা। তন্দ্রা ঘুরে তার কমলাটে অধৈর্যরা কাঁপছে, ফুঁপিয়ে উঠছে বারংবার। মেয়েটা আজ বেশি কেঁদেছে কি? মেহজার মাথার নিচে নরম তুলতুলে চাদরটা দিয়ে মেহতিসার সামনে পা ফেলল। আন্টি যদি জ্ঞান ফেরার পর আপনার এই অবস্থা দেখে তাহলে কিন্তু খুব কষ্ট পাবেন তিনি সাতরাজ। নড়াচড়াবিহীন স্যার তার ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। মেহতিসাকে খেয়াল করে ছোট্ট শ্বাস ফেলল। তারপর কিয়ৎক্ষণের মাঝেই কেমন ছন্নছাড়া হয়ে উঠল সে। অস্থিরতা নিয়ে মেহতিসার কোমল হাত আঁকড়ে ধরল, বলে উঠল, মায়ের কখন জ্ঞান ফিরবে মেহেদিসা? মা আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন বলুন তো? আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? মেহতিসার বলতে ইচ্ছে হলো, করেছেনই তো। এই যে মানুষটার থেকে দূরে থাকে আপনি তাকে তিলে তিলে কষ্ট দিয়ে খুব বড় অপরাধ করে ফেলেছেন। কিন্তু বলল না। সারতাজের মুখশ্রী দেখে তার মায়া হলো, কষ্ট লাগলো। সে সান্ত্বনা দিল, খুব বেশি অপরাধ করেননি তো। সত্যি বলছি, একটু ধৈর্য ধরুন, আন্টি সুস্থ হয়ে যাবেন আল্লাহর রহমতে। শক্তপোক্তভাবে আঁকড়ে ধরা হাতটা সারতাজ ছাড়ল না, বেখেয়ালি মনে ধরেই রইল। সারতাজ স্মরণ করল কয়েক প্রহর পূর্বে চিকিৎসকের বলা কিছু বিষাক্ত বার্তা। দেখো সারতাজ, স্ট্রোক করার সাথে সাথেই রোগীকে হসপিটালে আনতে হয়, কিন্তু তোমার মাকে একটু দেরিতেই আনা হয়েছে। তার উপর তোমার মায়ের স্ট্রোক ধরনটা রিস্কি। রক্তনালী ব্লক হয়ে মস্তিষ্কের রক্ত চলাচল কমে যাওয়ার কারণে যে স্ট্রোক হয় তা সেরিব্রাক্স ইনফাকশন। মস্তিষ্কের কোনো রক্তনালী ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হয়ে একে বলা হয় হেমোরেজিক স্ট্রোক, যা তোমার মায়ের ক্ষেত্রে হয়েছে। এই ধরনের স্ট্রোকে 50% মৃত্যু ঝুঁকি থাকে। তোমার মায়ের এখনও জ্ঞান ফেরেনি, বলা যাচ্ছে না কবে বা কখন ফিরবে, তবে তার হেলথ কন্ডিশন ততটাও ভালো নয়। আমরা চেষ্টা করছি, বাকিটা সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। দোয়া করো। নতিশা অস্বস্তি নিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। হুঁশ এলো সারতাজের। অত্যল্পকাল পূর্বে নিজের করা উদ্ভট কাজটার জন্য লজ্জিত বোধ করল। উঠে দাঁড়িয়ে সম্মুখে কদম ফেলার পূর্বে কণ্ঠের খাদ নামিয়ে শুধালো, দুঃখিত, খেয়াল করিনি আসলে। ইটস ওকে। মেহতিসার নিম্ন কণ্ঠে জবাব। সারতাজ যেতে যেতে পথিমধ্যে একবার মেহজার প্রতি নজর বুলিয়ে হাসপাতালের বাইরে চলে গেল। তার দম বন্ধ হয়ে আসছে, হাঁসফাঁস লাগছে কেমন। সালমার মায়াময়ী মুখশ্রী বারংবার অক্ষিপটে ভেসে উঠে তাকে নিদারুণ যন্ত্রণা দিচ্ছে। এই সেন্টি, রাস্তায় এভাবে বসে আছিস কেন? ভিক্ষা করতে নাকি? সাকিবের কণ্ঠ শ্রবণ করে সারতাজ একটুও ঘুরেও দেখল না। যেভাবে ছিল সেভাবেই স্থির চিত্তে বসে রইল কেবল। সাকিব দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্রিজের উপর নিজেও পা দুলিয়ে বসল। তাকালো সারতাজের পানি। সেটা এক মনে কালচে নোংরা পানির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তোমার কাছে সিগারেট হবে? ম্লান গলায় জিজ্ঞেস করলো সারতাজ। সাকিব চমকালো কি বোধ হয়। যে ছেলে তাকে সিগারেট খেতে দেখলেই চেঁচিয়ে মহল্লা মাথায় তুলতো, সে কিনা সিগারেট খাচ্ছে। আশ্চর্যজনক ব্যাপার তো। সাকিব বিস্ময় ঝাড়ল। খালামনির শোকে তুই একদম পাগল হয়ে গেছিস সাতরাজ। কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি তোকে কখনোই সিগারেট খেতে দিব না। খালামনি ঠিক হয়ে যাবে বেটা, ইনশাল্লাহ। তুই তো অনেক শক্ত, কঠিন একটা ছেলে, এভাবে ভেঙে পড়লে চলবে? সারতাজ কিছু বলতে নিল, তবে বলার মাঝেই ফোন কেঁপে উঠল তার। মেহতিসা কল দিয়েছে। তার নাম্বারটা সেভ ছিল ফোনে। ফোন কানে লাগালো সে। ওপাশ থেকে অত্যন্ত ব্যস্ত শোনালো মেহতিসার কণ্ঠস্বর। সাতরাজ, আপনি কোথায়? জলদি আসুন, আন্টির জ্ঞান ফিরেছে, উনি আপনাকে দেখতে চাচ্ছে। সারতাজ কল না কেটেই ছুটতে আরম্ভ করলো। পিছন থেকে চেঁচাচ্ছিল সাকিব। সারতাজের ধ্যান নেই তাতে। সে ভূক্ষুব্ধ ন্যায় ছুটে চলেছে সম্মুখে। মা। সালমা ভারী কষ্ট করে তার বদ্ধ নেত্রজোড়া উন্মুক্ত করলেন। তাকে দেখলেন সারতাজকে। ছেলেটা হাঁপাচ্ছে, ললাট চুইয়ে ঘাম ঝরিয়ে পড়ছে। মুখশ্রীতে বেজায় ক্লান্তিতা। সালমা বহু কষ্টে কণ্ঠনালী নিয়ে শব্দগুচ্ছ বের করলেন। এদিকে এসো সাতারাজ।
বাধ্য ছেলের মতন সারতাজ মায়ের পাশে গিয়ে বসলো। মেহতিসার অনদৃষ্টিপাত তখন হাটকাল গিয়ে তার উপর। সালমা আদুরে হাত বুলিয়ে দিলেন সারতাজের ঘন কেশে, বললেন, তোমার এই অবস্থা কেন? খাওয়া দাওয়া করো না ঠিক মতো? সারতাজ মায়ের হাত মুঠোই পড়ল, জবাবদিহিতা দেওয়ার মতো করে বলল, করি তো। ঘুমাও না ঠিক মতো মনে হয়? ঘুমাই তো মা। সাকিব ভেতরে প্রবেশ করলো, ললাটে ভাঁজ ফেলে কঠিন গলায় বলল, তোমার ছেলে মিথ্যা বলছে খালামণি, ওকে 4-5টা থাপ্পড় দাও তো। সালমা হাসলেন, ইশারা করে সাকিবকে কাছে ডাকলেন। সাকিব গিয়ে তার পাশে দাঁড়ালো। নতমস্তকে বসে থাকা সারতাজ কি মনে করে যেন বলে উঠল, তোমাকে কিছু জানানোর আছে মা। বলো, শুনছি। জুঁইয়ের এবং শরীফের করা কর্মকাণ্ড, জুঁইয়ের মৃত্যুসহ সকল ঘটনা সারতাজ মাকে খুলে বলল। সালমা সহ বাকি দুজন মানুষ কেবল চুপটি করে সারতাজের বলা কথা শ্রবণ করল। সাকিবের জানা ছিল এ ঘটনা, তাই তার চেহারায় বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু মেহতিসা আশ্চর্য হয়ে শুনল, মানুষ এতটা প্যাশন হতে পারে কি করে। সালমান সুস্থ হাতটা কম্পমান, তার এক হাত বাদে পুরো দেহ প্যারালাইজড। তিনি তার সুস্থ হাত দিয়ে সারতাজের কপাল স্পর্শ করলেন, স্বাভাবিক গলায় শুধালেন, এসব ভুলে যাও বাবা, এগুলো ভেবে কখনো কষ্ট পাবে না। আল্লাহ তাআলা ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে, কেউ তা আটকাতে পারবে না। তোমাকে এই ছন্ন ছাড়া নিজের প্রতি বেখেয়ালিপনা থেকে বের হতে হবে বাবা। পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, নিজের লড়াই নিজেকেই করতে হয়। আমি তোমার পাশে থাকবো শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি। তুমি না নিউ ইয়র্কে যাবে আর কয়েক মাস পর? আমার কথা না ভেবে তোমার কাজে মন দাও। আমি কতক্ষণ সুস্থ রূপে থাকতে পারবো জানি না। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি এই পৃথিবীতে একা এসেছো, তোমাকে একাই চলে যেতে হবে। তোমার সকল বিপদ নিজেকেই মোকাবেলা করতে হবে। কারোর আশায় বসে থাকা বোকামি। বাবা, তুমি আমার প্রথম সন্তান। তোমার বাকি 2 ভাইয়ের থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি, এ কথা বলতে দ্বিধা নেই। এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই। আমার কিছু হয়ে গেলে তুমি নিজেকে একাই সামলাবে, একাই উঠে দাঁড়াবে, কথা দাও। তুমি এসব কেন বলছো মা? সারতাজের কাতর কণ্ঠ। সালমা দ্বিতীয়বার কিছু বলতে ভারী চেষ্টা করলেন, পারলেন না। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে কেমন স্থির হয়ে চোখ মুদে নিলেন। সারতাজ অস্থির হলো। সাকিব ছুটে গিয়ে চিকিৎসককে ডাকলেন। সারতাজের বেহাল দশা দেখে মেহতিসা এগিয়ে এলো, শান্ত হতে বলল। তবে সারতাজ গ্রাহ্য করল না তার কথা। মেহতিসা সালমার ফ্যাকাশে মুখশ্রী দর্শন মাত্র তার বক্ষস্থল জুড়ে শীতল হাওয়া বইল। ভীতি ঝাপটে ধরল আষ্টে পৃষ্ঠে। চিকিৎসক এসে সালমাকে পরীক্ষা করে ব্যক্ত করলেন কিছু কঠিন বার্তা। যার আশঙ্কা করছিলাম আমরা, শি ইজ ইন এ কোমা সারতাজ। 2 দিন বাদে আজ বাসায় ফিরেছে মেহতিসা। মাত্রই কর্মস্থল থেকে হাসপাতালে গিয়ে আজ বাসায় ফিরে এসেছে সে। সাকিব আজ বহু চেষ্টায় সারতাজকে হাসপাতাল থেকে বাসায় পাঠানোর পরই সে নিজ নিরালয়ে এসেছে। সাকিব চলে গেছে চট্টগ্রাম। এ নিয়ে মেহতিসার একটু চিন্তা হলো, একা বাড়িতে সারতাজ যদি উল্টোপাল্টা কিছু করে বসে, তবে পরক্ষণে নিজের ভাবনা চট করে হাওয়ায় মিশিয়ে দিল। সারতাজ অমর না, ছেলেটা অবশ্যই বোকা নয়। সালমান বলে যাওয়ার কথা কখনো ফেলবেন না সারতাজ। সাকিব থাকতে চেয়েছিল সারতাজের সাথে কয়েকদিন, তবে জরুরি কাজ পড়ে যাওয়ায় তাকে চট্টগ্রাম ছুটতে হয়েছে। মেহজাকে ঘুম পাড়িয়ে মেহতিসা কেবলমাত্র খেতে বসেছিল, তৎক্ষণাৎ কল এলো তার ফোনে। সাবিনা কল দিয়েছে। সারতাজের বাসার কাজ করে সে। ঝট করে কল রিসিভ করলো মেহতিসা। সাবিনা বিলাপ করছিল তখন। আপা গো, সর্বনাশ হয়ে গেছে আপা। সারতাজ ভাইয়ের অবস্থা ভালো না আপা, আপনি একটু এই বাড়িতে আহেন আপা। থমথমে চেহারা মেহতিসার, মুখশ্রীতে ঘন কালো মেদুরের প্রলেপ পড়েছে। নিস্তরঙ্গ মেহতিসাকে লক্ষ্য করে শুষ্ক ঢোক গিলল সাবিনা। জড়সড় হয়ে কোনো মতে দাঁড়িয়েছে। সাবিনা নিজেকে মনে হচ্ছে কোনো পাপিষ্ঠ এক আসামি। সে পাপ করে দাঁড়িয়ে আছে কাঠকড়ায়। মেহতিসা এখানে বিচারকের ভূমিকা পালন করছে, যে কিছুক্ষণ পর তাকে দিয়ে বসাবে শাস্তিস্বরূপ কিছু ভারী কঠিন কয়েক বার্তা। কোনো তুচ্ছ বিষয়কে অযথা বাড়িয়ে বলা কবে বন্ধ করবেন সাবিনা খালা? মেহতিসা স্তিমিত কণ্ঠ। সাবিনা কাচুমাচু করে বলে উঠল, আফা মাফ কইরা দেন, আমার কি দোষ কন্ত? সব দোষ ভাইয়ের। সারতাজের দোষ কি করে হলো খালা, বলেন তো আপনি? আপনি দেখলেন সারতাজের হাতে ছুরি,
ওনার হাতে লাল রঙের তরল পদার্থ। তাকে আপনি রক্ত বানিয়ে আমায় এই রাতে ডেকে আনলেন। আপনার কি উচিত ছিল না আগে সাতরাজের কাছে যাওয়া, বিষয়টা ঘেঁটে দেখে তারপর আমায় ফোন দেয়া? আপনি ওনার হাতে সামান্য লাল রং দেখেই আমায় ফোন দিতে ছুটলেন, হুলস্থুল কাণ্ড করে ফেললেন। আমি তো আপনার কথা শুনে ভেবেছিলাম কি না কি হয়েছে, এসে দেখলাম উল্টো ঘটনা। মেহতিসার কণ্ঠ বিরক্তিতে ঠাসা। বাড়িতে রং করা হচ্ছিল কদিন পূর্বে, সেখান থেকে কিছু রং বেঁচে যাওয়াতে তা রেখে দেওয়া হয় উপরতলায়। ফল কাটার উদ্দেশ্যে ছুরি হাতে নিয়ে নিজের রুমের দিকে যাওয়া সারতাজ প্রতিমধ্যে তার পায়ে রঙের কৌটা ধাক্কা লাগে। কৌটাগুলো নির্দিষ্ট স্থানে রাখার উদ্দেশ্যে অন্যত্র নিতে গেলে অসাবধানতাবশত কিছু রং তার হাতে মিশে একাকার হয়ে যায়। উক্ত দৃশ্য দেখে সাবিনা উল্টাপাল্টা ভেবে বসে। ঘটনা সম্পূর্ণ না ঘেটেই মেহতিসা থেকে শুরু করে সাকিবকে ফোন দিয়ে বসে। সাবিনের এই একটা বাজে অভ্যাস, তুচ্ছ বিষয়কে সে সর্বদা বড় করে বাড়িয়ে বলতে ওস্তাদ। মেহতিসা তখন নিজের ওপরই রাগ লাগছে। তার কি দরকার ছিল আসার? আর একটু ভালোভাবে সাবিনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ছিল না? বোকার মতো সাবিনার পূর্ব অভ্যাস সম্বন্ধে অবগত থাকা সত্ত্বেও ছুটে এসেছে সে। এইদিকে যাকে ঘিরে এত কাহিনী, উক্ত ব্যক্তি কেবল বিষয়টা মাত্র কয়েক সপ্তাহে সমাধান করে দিয়ে ছাদে চলে গিয়েছে। মেহতিসার ক্ষোভটা বাড়ে। যার চিন্তায় ছুটে এলো সে ব্যক্তি তাকে সমপূর্ণ অবজ্ঞা করে দেদারসে ছাদে গিয়ে বসে আছে। সাকিব ভাইকে ফোন দিয়ে খুলে বলেছেন তো? না হলে দেখা যাবে বেচারা আবার তো অযথাই কাজ ফেলে এসে ঘুরে যাবে। সাবিনা ঘন ঘন মাথা নাড়ল, বলল, বলছি আফা। আচ্ছা, মেহজা কোথায় গেল? আফা, মেহজা তো ছাদে গেল দেখলাম। সারতাজের কাছে গিয়েছে। হেতেই তো লইয়া গেছে ছাদে। ফোঁস করে শ্বাস ফেলল মেহতিসা। ক্লান্ত দেহটা টেনে টুনে উঠে দাঁড়ালো। ছাদে যেতে ইচ্ছে করছে না, সারতাজের মুখোমুখি হতে ইচ্ছে করছে না। ছেলেটা কেমন? সে যে তার চিন্তায় ছুটে এলো, একটুখানি কৃতজ্ঞতাও প্রকাশ করলো না, বলল না, এত দূর ছুটে এলেন মেহতিসা এই রাতের বেলা, চলুন আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই কথাটা তো বলল না। সে কি আর যেত নাকি তারা লোকটার সাথে? যেত না তো। বললে এমন কি হতো? কেমন মুখ ঝামটা দিয়ে উঠে চলে গেল সিঁড়ি বেয়ে। এত অপকা, এত ভাব। মেহতিসা সাবিনাকে দেখলো, ঠিক করলো সাবিনাকে বলবে মেহজাকে ডেকে আনতে। খালা, আপনি একটু মেহজাকে ডেকে আনতে পারবেন? আমার ছাদে যেতে ইচ্ছে করছে না। ছটপটে সাবিনা কোনো মতেই বলল, আফা, চুলায় যে রান্না বসাই আইছি, আক্কা চালিরে কইছিলাম রান্না দেখা রাখতে, কিন্তু হ্যাঁ তো জানি নই, মাথায় গিলু নাই, যদি খাওয়ান পুরায় ফেলে। আমি একটু রান্নাঘরে যাই আফা, আপনি কষ্ট কইরে একটু ছাদে যান, মেহেজারেও ডাইকে আনেন, সাথে হাওয়া বাতাস লাগায় আহেন শরীরে, তাইলে ভালো লাগবো। কেমন ঝাঁঝালো পোড়া একটা গন্ধ ইতিমধ্যেই নাসারন্ধ দিয়ে প্রবেশ করে যন্ত্রণা দিচ্ছে। মেহতিসা পিছন থেকে নজর সরিয়ে সামনে তাকালো। সিঁড়ি দিয়ে ধীরস্থ পায়ে উঠেছে। যত ছাদের কাছাকাছি যাচ্ছে ততই একটা ভরাট পুরুষালী কণ্ঠস্বর তেজি হচ্ছে। ছাদের দরজা দিয়ে প্রবেশ করার সময় মেহতিসা হোঁচট খেয়ে পড়ল মুখ থুবড়ে। শব্দ শুনে সারতাজ মেহজা দুজনেই পিছনে তাকালো। মেহতিসাকে অমন করে মাটিতে পড়ে থাকতে দেখে ছুটে এলো মেহজা। একটু ধীর পায়ে বাদে এলো সারতাজ। কিভাবে পড়ে গেলে আপা? ব্যথা পেয়েছো? মেহজা উত্তেজিত হয়ে প্রশ্ন করল। প্রতি উত্তর এলো না মেহতিসার তরফ থেকে। সে ধীর গতিতে উঠে দাঁড়ালো, পোশাক থেকে ধুলো ঝাড়তে ব্যস্ত হলো। আপনার মতো কেয়ারলেস মেয়ে মানুষ আমি আর একটাও দেখিনি। এত পড়ে টরে যান কি করে? চোখে ছানি পড়ছে আপনার? সারতাজ ব্যঙ্গ করে বলল। পড়ে গেলে কিংবা কেয়ারলেস হলে আপনার কি? অন্তত রূঢ় শোনালো মেহতিসার কণ্ঠ। আমার কি? কিছুই না, জাস্ট বললাম আই থিঙ্ক আপনি একটু দুর্বল টাইপের মানুষ, তাই শুধু পড়ে যান ধূপধাপ। আপনাকে একটা মাউন্টেন ডিউ কিনে দিব, ওকে? সারতাজের কথায় কান্না দিয়ে মেহতিসা পেছনে তাকালো, খুঁজলো তার হোঁচট খেয়ে পড়ার উৎস, তবে আশানুরূপ কিছু পেল না। কি আশ্চর্য, সে খালি স্থানে হোঁচট খেলো তবে, কিন্তু পা বেঁধেছিল তো কিছুর সঙ্গে, বস্তুটা গেল কোথায়? আপাতত ছোটবেলার খালি ধুমধাম করে পড়ে যেত হাঁটতে গিয়ে, তার জন্য আম্মু কত বকা দিত আপাকে যেন দেখে চলে, কিন্তু আম্মুর বকা দেওয়া শেষ হলে আপা আবার হাঁটতে গিয়ে হোঁচট খেত। সারতাজ খানিকটা ভাবুক গলায় বলল,
ও আচ্ছা, তোমার আপার তাহলে হোঁচট খেয়ে পড়া জন্মগত রোগ। মেহতিশা খোঁজাখুঁজি বন্ধ করে মেহজার নিকট এসে তাকে ধমকালো। এই মেহজা চুপ! এই রাতের বেলা ছাদে এসছিস কেন আমাকে না বলে? চল বাসায় যাব। আপনি আবার মাঝে কথা বলছেন কেন মেহেতিশা? জানেন না বড় আর ছোটর কথার সময় মাঝারি জনের চুপ থাকতে হয়? ব্রু নাচিয়ে বলে উঠল সারদার। হতবিহল হয়ে তাকালো মেহতিশা। মেহজা তাদের দুজনকে সেখানে রেখে ছাদের অন্য প্রান্তে চলে গেল। মেহতিশা কিংবা সারদার দুজনেই কেউ আর কোনো কথা বলল না। তাদের মধ্যে পালিত হলো অঘোষিত নীরবতা। কাছে নিম গাছটায় বসে একটা পেঁচা ডাকছে। বাড়ির পিছনে জঙ্গল থেকে থেমে থেমে ডাকছে শেয়াল হুক্কা হওয়া। সবুজ ডানা জলজল করে উঠছে ঝোনাক পোকা। অন্তরিক্ষে আজ নজর কাড়া চাঁদের বিস্তর। আপনার বাকি দুই ভাই, তারা কি আন্টির অবস্থা জানে না? মেহতিশা কৌতূহল গলায় প্রশ্ন করল। সারদাস কেমন উদাস গলায় বলল, কে জানে, ওদের সাথে কথা হয় না আমার। সাকিব ভাইয়া হয়তো জানিয়েছে। তবুও তারা এলো না। মেহতিশার কণ্ঠে বিস্ময় ঝরল। ভাইদের ফোন দিয়েছিল সারদার, কিন্তু কেউ তার ফোন তোলেনি। বেশ কয়েকবার প্রায় কয়েকদিন ধরে চেষ্টা করছিল ভাইদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু তার চেষ্টা কেবল বৃথা গিয়েছে। আপনি এখন কোথায় বাসা নিয়েছেন মেহেদিশা? চলুন পৌঁছে দিয়ে আসি আপনাদের। হুঁছিল মেহতিশা, বলে উঠল, কাছেই বাসা, 30 মিনিটের পথ। আপনার যাওয়া লাগবে না, আমি পারবো। হুম, এটা কি করে হয়? আমার জন্য এলেন, এখন আমার একটা দায়িত্ব আছে না আপনাদের প্রতি? আমি যেতে পারবো। একরোখা জবাব দিয়ে মেহতিশার সামনে পা বাড়ল। চিনচেনে ব্যথায় মৃদুস্বরে আর্তনাদ করে উঠল সে। সেদিন যে পাহাড়ে কাটা বিঁধেছিল তার পায়ে, ঠিক সেখানটায় আজ পুনরায় আঘাত লেগেছে। নিচে নজর ফেলতেই দেখা গেল সেখানটা কালসিটে হয়ে গেছে। পুনরায় পা ফেলতে নিলে যন্ত্রণাটা যেন এবার একটু বেশি অনুভূত হলো। দৈবাত পেছন থেকে এলো সারদাজের চিন্তিত কণ্ঠস্বর। আপনি ঠিক আছেন কি? সামনে এগিয়ে মেহতিশার পায়ের ক্ষতস্থানটা পরখ করল সে, বলে উঠল, ওই দিন যে ব্যথা পেলেন, পরে পায়ে আর ড্রেসিং করাননি? মেহতিশা মাথা নাড়িয়ে না জানাল। সারদাস দম ফেলল। ইচ্ছে করলেও তার মেহতিশাকে পার্সান করতে, কিছু করা কথা শোনাতে। তবে সে অধিকার কি আর তার আছে? সে এগিয়ে এলো, বিনা দ্বিধায় মেহতিশার বাহু চেপে ধরে সামনে এগোলো। কিয়ত কাঁপল মেহতিশা, চমকে বলল, হাত ধরছেন যে? সারদাস ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, হেঁটে যেতে পারবেন? মেহতিশা চুপ রইল। সারদাস মেহজাকে ডাকতেই মেহজা তাদের দুজনকে ফেলে ছুটে নিচে চলে গেল। সারদাস মেহতিশার এক হাত চেপে ধরে সামনে এগোচ্ছে ধীর পায়ে। মেহতিশা নিস্তরঙ্গ, তার অস্বস্তি হচ্ছে, কিন্তু এছাড়া কি আর কোনো উপায় আছে? হাওয়ায় দুলছে মেহতিশার চুল, কেশের দল বাড়ি খাচ্ছে সারদাসের মুখে। বিরক্ত হলো সারদাস। সে মেহতিশাকে থামিয়ে বলল, আপনার চুল এত ডিস্টার্ব করছে? বলতে বলতে সারদাস এক মুঠো চুল মেহতিশার কানের পিঠে গুঁজে দিল। অস্বস্তিতে গাঁট হয়ে রইল মেহতিশা। চন্দ্রাবতীর দেওয়া মিহিয়ালোয় সে চেয়ে দেখল সারদাসকে। সুঠাম দেহের ছিপছিপে গড়নের ছেলেটাকে চন্দ্ররশ্মিতে একটু বেশি স্নিগ্ধ লাগছে কি? চলুন এবার যাই। ম্লান কণ্ঠ মেহতিশার কর্ণকুহরে কড়া নাড়তেই নিজের বেহায়া দৃষ্টি সরল সে। ভাবতে লাগলো কিয়ৎপল পূর্বে নিজের মনের সাংঘাতিক কথন। সিঁড়িতে সারদাসের হাত ছেড়ে দিল। মেহতিশা ঝট করে রেলিং ধরে আস্তে ধীরে নামা ধরল। সারদাস মেহতিশার আচরণে অবাক হলো। মেয়েটা এভাবে তার হাত ছুঁড়ে দিল। সে বলে উঠল, আপনাকে আসলে সাহায্য করে উচিত হয়নি মেয়ে। এভাবে হাত ছাড়ালেন যেন আমি আপনাকে বাজেভাবে স্পর্শ করেছি। জায়গাটা ছেড়ে চলে গেল সারদাস। তার যাওয়ার পরপরই মেহতিশার মনে হলো, আসলেই তো এভাবে আদৌ কি হাতটা ছুঁড়ে ফেলা উচিত হয়েছে? ছেলেটা তো তাকে সাহায্য করতেই হাত ধরলো, তার নিজেরও সম্মতি ছিল। শেষে এভাবেই কেন তার হাত ছাড়তে হলো? মেহতিশা মনে মনে নিজেকেই আওড়ালো। তুই একটা নির্বোধ গাধা মেয়ে মেহতিশা, ন্যূনতম ম্যানার্স নেই তোর মাঝে।